বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গোটা দেশ জুড়ে টানা অবরোধ চলছে এবং আজ ভোর 6টা থেকে 48 ঘন্টার টানা হরতালের কর্মসূচি দেওয়া হয়েছে ঢাকা এবং খুলনা বিভাগে। এবং এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের যে অর্থনীতি মোটামুটিভাবে একটা গতিশীল অর্থনীতি ছিল, যেটিকে নিয়ে নানা স্বপ্ন সম্ভাবনার কথাও আলোচিত হচ্ছিল। এই অনুষ্ঠানে আলোচনা হয়েছে বিভিন্ন সময়ে। সেই অর্থনীতি একটা বড় ধাক্কার মুখে এবং পরিবহন খাতে পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী দৈনিক ক্ষতি হচ্ছে 200 কোটি টাকা। আমাদের তৈরি পোশাক খাত হারাচ্ছে রপ্তানি অর্ডার, শেয়ার বাজার লেনদেনের তলানিতে। মূলত এরকম একটা অবস্থায় আমরা বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা, বাণিজ্য এগুলো নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়াবশ আছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, আর আমার ডানে রয়েছেন ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী ইশতিয়াক আহমেদ চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। যে প্রসঙ্গটি আমি সূচনা উল্লেখ করলাম যে দেশে টানা অবরোধ হরতাল চলছে, অর্থনৈতিক একটা বড় হুমকির মুখে অর্থনীতি, এবং অর্থনীতিতে যে অর্জন অগ্রগতি সেটি আসলে রাজনীতির ব্যর্থতায় অনেকখানি ম্লান হয়ে যাচ্ছে, বিভিন্ন সময় আলোচনা উঠছে। তো দেশের অর্থনীতিটা আসলে ব্যাংকিং খাতে পক্ষে বোঝা সবচাইতে সহজ, এবং কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক নিশ্চয়ই এটি অনুধাবন করতে পারছে। তো পরিস্থিতি আপনি আসলে কিভাবে দেখছেন দেশের? 2013 সালে যখন রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছিল, তখন কিন্তু বাংলাদেশের অর্থনীতি বেশ বড় একটা ধাক্কা খেয়েছিল, এটা আপনারা জানেন। কারণ বাংলাদেশের অর্থনীতি খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, আমরা মধ্য আয়ের দেশে যাচ্ছি, আমাদের সকল সূচকগুলো পজিটিভ ছিল। কিন্তু 2013 সালের শেষ দিকে এসে আমরা একটু থমকে গিয়েছিলাম। তো আমাদের অর্থনীতি, আমাদের ব্যাংকিং সেক্টর তারা একটু আটকে গিয়েছিল। কিন্তু 2014 সালের শুরু থেকেই আবার এটা গতি শুরু হয়। মানুষ যখন বুঝতে পারে যে সেই ঝামেলামুক্ত হয়েছে দেশ, তখন তারা আবার নতুন ধরনের উদ্যোগ গ্রহণ করে, ইম্পোর্ট এক্সপোর্ট সবগুলো বেড়ে যায়। আমরা সেগুলো যদি ফিগার দেখি তাহলে দেখবেন আপনি যে সবগুলোতেই আমাদের পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়ে। আমাদের ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট বেড়ে গিয়েছিল। এখন যে পরিস্থিতিটার কথা আপনি বললেন, সেটা নিঃসন্দেহে একটা শঙ্কাপূর্ণ বিষয় যে আমাদের অর্থনীতি কোন দিকে যাচ্ছে, এবং আমাদের রাজনীতিবিদরা নিশ্চয়ই দেশের পক্ষে কাজ করবেন, এবং আমাদের প্রত্যাশা যে এই বিষয়টা হয়তো লিঙ্গারিং হবে না। এই মুহূর্তে বাণিজ্যিক ব্যাংকের কি অবস্থা হয়েছে, এটা আমার মনে হয় ইশতিয়াক ভাই আমার চেয়ে ভালো মিস্টার চৌধুরী বলবেন। তো আপনি কি মনে করেন যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার যে স্বপ্ন, সেটি আবার দুঃস্বপ্নে পরিণত হতে পারে? যদি এভাবে কন্টিনিউ করে অবশ্যই সেটা দুঃস্বপ্নে পরিণত হতে পারে, কিন্তু সেটা আমাদের কিন্তু প্রচন্ড আত্মবিশ্বাস আছে যে এই অবস্থার অবসান ঘটবে এবং আমরা সঠিক সময়ে মধ্য আয়ের দেশে পৌঁছবো। মিস্টার চৌধুরী, পণ্য থেকে জনপরিবহন, পর্যটন থেকে রপ্তানি আয় সবকিছু আক্রান্ত এই সহিংস রাজনৈতিক অসহিষ্ণুতায়, যেখানে কোনো সমঝোতা নাই, কেবল সংঘাত আছে। সো মিস্টার রহমান বললেন যে আপনি বাণিজ্যিক ব্যাংকের একজন প্রধান নির্বাহী হিসেবে একটি ব্যাংকের, আপনি আরো ভালো বলতে পারবেন। না, ঠিকই আপনি যেটা বলেছেন প্রথমে, যে বাংলাদেশের অর্থনীতি, যে কোনো অর্থনীতিতে রাজনৈতিক স্থিতিশীলতা একটা অন্যতম পূর্ব শর্ত, যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা বিরাট হুমকির সম্মুখীন। তো এইভাবে যদি চলতে থাকে, তো বাণিজ্যিক ব্যাংকে আপনারা জানেন যে এই মুহূর্তে বাণিজ্যিক ব্যাংকের যে সব শাখা, অনেক শাখায় কিন্তু বিজনেস অনেকটা কমে আসছে, এবং বিশেষ করে অনেক সময় আমরা এটিএম মেশিনে অনেক সময় টাকা সরবরাহ করতে পারছি না, যার জন্য বিভিন্ন সার্ভিসেও বিঘ্ন হচ্ছে। তো আমি মনে করি যে অর্থনৈতিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা একটা অন্যতম প্রধান শর্ত, এবং এইটা থেকে আমাদের নিজেদেরকে যদি অতি সত্বর মুক্ত করতে হবে, এই স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে, তাইলেই একটা বাণিজ্যিক স্থিতিশীলতা আসবে, দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি আসবে। এবং যেটা আমাদের মাহফুজ সাহেব বললেন যে 2013 যে সংঘাতপূর্ণ সময় ছিল, সেই সময়ের পরে আমরা দেখলাম কি বাংলাদেশের মানুষরা কিন্তু ঘুরে দাঁড়াতে জানে। 2014 সালে আমরা দেখলাম আমাদের ইকোনমিতে একটা বিরাট টার্ন অ্যারাউন্ড হলো, এবং আপনারা সূচকগুলো যদি দেখেন, আমাদের ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটার্স, আপনারা দেখবেন যে প্রত্যেকটা সূচকেই বাংলাদেশ সূচকগুলো উপরের দিকে ছিল। যেমন গ্রোথে আপনারা দেখেন যে এত আন্দোলনের পরে, এত পলিটিক্যাল ইনস্টেবিলিটির পরেও গ্রোথ 6%-এর উপরে ছিল। এবং 2015-তে যেটা ওয়ার্ল্ড ব্যাংক বলেছে, বিশ্বব্যাংক বলেছে যে বাংলাদেশে গ্রোথ হবে 6.25%। এই যে গ্রোথের যে ইন্ডিকেটর, আমরা মনে করি এর চেয়ে আরও বেশি আমরা করতে পারবো, কারণ আমাদের সেই সম্ভাবনা আছে, আমাদের সেই শক্তিও আছে। তো সেইটাতে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা একটা অন্যতম পূর্ব শর্ত।
তো এইগুলা আমাদের রাজনীতিক নেতৃবৃন্দ বুঝতে হবে এবং ওনারা এইভাবে কাজ করতে হবে। তো আমরা এই মুহূর্তে বাংলাদেশের যে ইকোনমি 2015-তে কিন্তু অনেক সম্ভাবনাময় ইকোনমি। আপনারা যদি দেখেন যে প্রত্যেকটা ব্যাংকের মূলধন কিন্তু অনেক বেড়েছে, এবং আপনারা জানেন যে আমাদের যে মূলধন আমরা যে বেসেল 2-তে যে মূলধন আমরা ক্যালকুলেট করি যে রিস্ক ওয়েটেড অ্যাসেটের, সেইটাতে আমরা 10% হলো মিনিমাম আমাদের মূলধন, কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টরে এই মুহূর্তে মূলধন 11%-এর মতো, যেটা অত্যন্ত আশাব্যঞ্জক। ওয়েল ক্যাপিটালাইজড ব্যাংকিং সেক্টর। এবং ব্যাংকিং সেক্টরে আরেকটা জিনিস আপনারা দেখেন যে আমাদের যে ইন্টারেস্ট রেট নিয়ে যেটা আমরা আলাপ করি সবসময়, যে দক্ষিণ পূর্ব এশিয়া এমনকি আমাদের দেশের ইন্টারেস্ট রেট অনেক বেশি, কিন্তু আমরা যদি এই মুহূর্তে দেখি যে ইন্টারেস্ট রেটটা কমে আসতেছে, যেটা আগে আপনার 15% ছিল ইন্টারেস্ট, ইন্ডাস্ট্রিয়াল লোনও 15% ছিল, এটা কিন্তু 12-তে নেমে আসছে, 12-13-র মধ্যে। এবং আমাদের যে বোরোয়িং রেট, দ্যাট ইজ আমার ডিপোজিট রেট, অনেকে মনে করেন যে এটা সিঙ্গেল ডিজিটে চলে আসা দরকার। হ্যাঁ, এটা আমরা সবাই মনে করি, কিন্তু ওভারনাইট তো আসবে না, এটা আসার একটা টেন্ডেন্সি শুরু হয়েছে। আমরা মনে করি যে আমরা যদি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে পারি, আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা থাকে, তাইলে আমাদের ইন্টারেস্ট রেটটা সিঙ্গল ডিজিটে চলে আসবে। কারণ আমি একটু যদি আমাদের বোরোয়িং রেটটা কিন্তু সিঙ্গেল ডিজিটে চলে আসছে। হ্যাঁ, আমরা ওই যে যেটা উনি বললেন যে আমাদের সিঙ্গেল ডিজিটে, আপনিও বললেন সিঙ্গেল ডিজিটে আসা উচিত, এটা আমাদেরও প্রত্যাশা। আমরা কিন্তু ইতিমধ্যে বলেছি যে ওই গ্যাপটা, যেটা তাদের কস্ট অফ ফান্ডের উপরে 5% এখন, হ্যাঁ, স্প্রেড তারা দিয়ে থাকেন 5%, এটা 4%-এ আনতে হবে। ইতিমধ্যে গভর্নর মহোদয় সেটা ঘোষণা করেছেন। কিন্তু ঋণ খেলাপি কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ ঋণ খেলাপি মাধ্যমে যে ঋণটা চলে যায় কমার্শিয়াল ব্যাংক থেকে, সেইটা কিন্তু লোড হয় আবার এই তাদের প্রফিটেবিলিটিতে, যার ফলে অনেক একটা চিত্র যে ঋণ খেলাপি তো মানে কিছু লোকের কাছেই তো সিংহভাগ ঋণটা যারা খেলাপি ঋণ গ্রহীতা, এটি যদি বিস্তৃত হতো, না হলে সাধারণ মানুষ ঋণ দিচ্ছে না, বা সাধারণ ব্যবসায়ীরা, সেটি তো হচ্ছে না, মুষ্টিমেয় কয়েকজন। তো এই অবস্থা কেন হলো? এটা তো বোঝা যায় যে এক ধরনের সম্পর্কের ভিত্তিতে বা কোনো একটা কারণে এই ঋণগুলো এরকম অবস্থা হয়েছে, হয়তো রাজনৈতিক প্রভাবেতে কাজ করেছে। আমি কিন্তু বলেছি যে এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কিন্তু এটিকে আপনি কালচারই বলবেন কিভাবে? কালচার হলে সব মানুষের মধ্যে, আমরা তো দেখি যে ক্ষুদ্র ঋণ গ্রহীতা যারা, তারা তো ঠিকই 90%, মোর দেন 90% তাহলে এটা তো কালচার, বাঙালির কালচার বা বাংলাদেশিদের কালচার আপনি বলতে পারবেন? এটি না, বাংলাদেশিদের কালচার না, কিন্তু আপনি যে আমি বলছি যে এটা তো মুষ্টিমেয় কয়েকটা লোকের কাছে, সিংহভাগ তাদের কাছ থেকে যাতে কমার্শিয়াল ব্যাংক আদায় করতে পারে, সেজন্য আমাদের প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থা। আপনার কাছে আমি একটু শুনতে চাই, এই অবস্থা কেন হলো? মানে মুষ্টিমেয় কিছু লোক তো একদিনে তো হয়নি না, একদিনে হয় কেন বের তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ছত্র ছায়া বলেন বা অন্যান্য প্রভাবে বলেন, বা আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলোরও কিছু আমাদেরও দুর্বলতা আছে, কর্মকর্তাদের আমরা অনেক আইন কানুন না মেনে। আমি ব্যাংকিং সেক্টরের রিপ্রেজেন্টেটিভ হিসেবে বলতেছি এটা, যে অনেক ব্যাংকে কিন্তু যে আপনার যে ক্রেডিট গাইডলাইন আছে, যেটা আপনি মানবেন, যেটা দেখবেন, আপনি রেটিং করবেন, সেটা না করে একটা লোককে আমরা লোন দিয়ে দিচ্ছি, ইনফ্লুয়েন্স করে উনি নিয়ে যাচ্ছে টাকা, ওই টাকাগুলোই আটকে যাচ্ছে। কিন্তু প্রপার ইভালুয়েশন, প্রপার অ্যাসেসমেন্ট করে যে লোনটা দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু আটকায় না। তো অতএব আমাদেরও ব্যাংকারদেরও দায়িত্ব আছে যে আমাদের নিজস্ব, আমাদের এই গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা একজনকে খুশি করার জন্য, আমি আমার একজন ইনফ্লুয়েন্সিয়াল লোককে খুশি করার জন্য আমি লোন দিয়ে দিব, এটা ঠিক না। আমার লোনটা হওয়া উচিত অ্যাসেসমেন্টের ভিত্তিতে। আপনি যেমনটা বলছেন যে আপনাদের ক্যাপিটাল বাড়ছে ব্যাংকগুলোর, সেই অনুপাতে কি বিনিয়োগ হচ্ছে? বিনিয়োগ আপনার বিনিয়োগ হচ্ছে কিনা সেটি তো আপনাদের ব্যাংকের থেকে আপনারা লোন নিচ্ছে কিনা মানুষ, তা থেকে বোঝা যাবে অনেকটা। না, বিনিয়োগ হচ্ছে, আমি বিনিয়োগ হচ্ছে না এটা বলবো না, বাট কাঙ্ক্ষিত রেটে বিনিয়োগ হচ্ছে না। এর কারণ হলো আপনি 2013-র সেই প্রবলেমের পরে মানুষ লং টার্ম বিনিয়োগে যায় নাই। তারপর 2014-তে যখন মানুষ একটু চিন্তা করতেছে যখন আমরা যাব, এবং আমরা অনেক প্রপোজালে আসতেছে আমাদের কাছে বিভিন্ন, এই মুহূর্তে আবার এই একটা রাজনৈতিক অস্থিতিশীলতা, এইটাতে আবার মানুষ একটু চিন্তা করতেছে একটু নিজেকে কিভাবে সে তার এই বিনিয়োগ করবে। কিন্তু এই মুহূর্তে আমি মনে করি যে এই রাজনৈতিকতা যদি বেশি দিন না থাকে, অস্থিতিশীলতা, তাইলে আমাদের বিনিয়োগ বাড়বে, 2015-তে বিনিয়োগ বাড়বে। এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে যে প্রবৃদ্ধি, জাতীয় প্রবৃদ্ধি, সেই ধারায় তো একটা বাধার সৃষ্টি হবে। জাতীয় প্রবৃদ্ধি কিন্তু আমাদের স্ট্রেংথ খুব ভালো, এটা আপনি স্বীকার করবেন। আমাদের 2013-14 সালে 6.12% আমরা এগিয়েছি, যেটা আপনার 5.74% ছিল আমাদের 5 বছর আগে। এর মধ্যে আমরা অনেক দূরে গিয়েছি। হ্যাঁ, এটা আমাদের আমদানিতে বেড়েছে, রফতানি বেড়েছে। তারপর রেমিটেন্স, আপনি দেখেন রেমিটেন্স 2009 সালে ছিল 9.69 বিলিয়ন, এখন 14.23 বিলিয়ন ডলার।
এত কিছুর পরেও কিন্তু আমাদের দেশে টাকা পাঠানোটা কমছে না, যারা বাইরে আছেন তারা পাঠাচ্ছেন। আপনি বৈদেশিক মুদ্রা রিজার্ভে দেখেন আমাদের কি একটা অগ্রগতি, সেটা হলো 7.47 বিলিয়ন ডলার ছিল 5 বছর আগে, আর এই 5 বছরে এখন 22 বিলিয়ন ইউএস ডলার হয়েছে। এবং আজকে আলোচনা হচ্ছিল অফিসে যে এটা হয়তো আমরা খুব শীঘ্রই 25 বিলিয়ন ইউএস ডলারে নিয়ে যেতে পারবো। এই যে অগ্রগতিটা, এখন যদি পলিটিক্যাল স্টেবিলিটি না আসে তাহলে এটা বাধাগ্রস্ত হতেই পারে, কিন্তু নর্মালি কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম। এই যেমন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন জানাচ্ছে যে হরতাল অবরোধে এখন বীমা কোম্পানিগুলোর দৈনিক ক্ষতির পরিমাণ হচ্ছে 15 কোটি টাকা এবং বাড়ছে বীমার দাবিও। সব খাতেই এটা সব ক্ষেত্রেই নেগেটিভ প্রভাব এই হাওয়াটা আসবে, যদি এরকম। এটা স্বাভাবিক যে সবাই এফেক্টেড হবে। সো বা ব্যাংকিং খাতে যদি আমরা আলোচনা করতে যাই, প্রথমে যে আলোচনাটা গত 2-3 দিন ধরে বেশ জোরালো ছিল অর্থমন্ত্রীর একটি বক্তব্যের প্রেক্ষিতে যে 1 টাকা 2 টাকার মুদ্রা তুলে দেয়া হবে। আবার তিনি অবশ্য পরে বলেছেন যে না, এটি মুদ্রিত হচ্ছে না অনেক দিন ধরে, কিন্তু ওইভাবে আনুষ্ঠানিকভাবে তুলেও দেওয়া হচ্ছে না। তো বিশ্লেষকরা বলছেন যে এই যে 1 ও 2 টাকার মুদ্রা মূল্য হারিয়েছে এরকম একটা কথা এলো, সেটি খুবই বিস্ময়কর এবং ভুল একেবারেই। আপনার কাছে কি মনে হয়? না, আমি যদি একটু এক্সপ্লেন করি, আমাদের সাধারণ দর্শকদের জন্য কিছু তথ্য আমি দিই। সেটা হচ্ছে, আপনি দেখবেন প্রত্যেকটা টাকায় যদি ব্যাংক নোট, হ্যাঁ, আমাদের এখন বর্তমানে 5 টাকা এবং তার উপরের গুলো ব্যাংক নোট, আর 1 টাকা 2 টাকা হচ্ছে সরকারি নোট। ওই যেগুলো ব্যাংক নোট, এখানে ধরেন 100 টাকার একটা নোট, এখানে আপনি দেখবেন লেখা আছে বাংলাদেশ ব্যাংক চাহিবা মাত্র ইহার বাহককে 100 টাকা দিতে বাধ্য থাকবে, তারপরে গভর্নরের সিগনেচার লেখা থাকে গভর্নর। এর অর্থ কি? আমাদের কাছে যদি 100 টাকার নোটটা একজন নিয়ে যায়, তাহলে আমি কি দিতে বাধ্য থাকবো? সেটা হচ্ছে সরকারি নোট দিতে বাধ্য থাকবো। যেমন এখন যখন 2 টাকা বা 1 টাকার নোট সরকারি, 1 টাকার নোট বা 2 টাকার নোটের মাধ্যমে তাকে আমরা 100 টাকা দিয়ে দিব। এটা হচ্ছে সরকারি নোট এবং ব্যাংক নোটের মধ্যে পার্থক্য। সরকারি নোটটা এখন 2 টাকা 1 টাকা, এটার বদলে সরকার 5 টাকা করতে চাচ্ছেন। তো এটা সরকারের পক্ষে খুবই সম্ভব, যদি সরকার একটা, ওই যে আমাদের কয়েনেজ অ্যাক্টে একটা বক্তব্য আছে যে 1 টাকা 2 টাকা হবে সরকারি নোট, এইটা চেঞ্জ করে শুধু বলতে হবে যে 5 টাকা হবে সরকারি নোট, এইটুকু। আর 1-2 টাকা কি থাকবে ব্যাংক নোট? 1-2 টাকা সরকারি না, নোট থাকবে। 1-2 টাকা নোট তখন আমরা ধীরে ধীরে ওই নোটটা উঠায় নিব, কিন্তু কয়েন কিন্তু সারা জীবনই থাকবে। আমরা কখনোই বলি নাই বা কেউ বলেন নাই যে আমরা কয়েনও উঠায় নিব। মানে ধীরে ধীরে যখন এটা চাহিদা কমে আসবে, আর 1 টাকার নোট ছাপতে বা 2 টাকার নোট ছাপতে আমাদের অনেক খরচ হয়, 2 টাকার বেশি খরচ হয়, তো সেটা 1 বছরও যায় না। তা আমরা কয়েন কিন্তু দীর্ঘমেয়াদে ব্যবহার করতে পারি। আর আমাদের টাকার ইউনিট হচ্ছে 1 টাকা, সেটা আমাদের থাকবে। আমাদের যেমন এখন 1 পয়সা আছে, 2 পয়সা আছে, 5 পয়সা আছে, 10 পয়সা আছে, আপনি ইচ্ছা করলেই বাংলাদেশ ব্যাংকে গিয়ে আনতে পারেন, কিন্তু এটার ব্যবহার কমে এসছে বলে কেউ বাজারে চায় না, আমরা দিই না। সেরকম যদি কখনো দেখা যায় যে 1 টাকা 2 টাকার চাহিদা কমে আসছে, তাহলে সেটা দিব না, কিন্তু চাহিদা পর্যন্ত এটা বাজারে চলবে। আমরা যদি জানি যে প্রায় 90 কোটি পিস 1 ও 2 টাকার ধাতব মুদ্রা বাংলাদেশ ব্যাংকে জমা আছে পত্রপত্রিকার হিসেব অনুযায়ী, আগামী জুন নাগাদ আসবে বোধহয় 20 কোটি পিস। এটা আছে, আমাদের স্টকও আছে, তারপরে আসবে। তারপরে ইদানিং আমরা আবার 2 টাকার নোটও হয়তো কিছু ছাপবো, 5 টাকাটা করে আসতে কিন্তু দেরি হবে। 5 টাকার এর মধ্যে আমরা 2 টাকা না ছাপলে বাজার ক্রাইসিস দেখা দেবে। মিস্টার চৌধুরী, আপনি অর্থনীতি নিয়ে বলছিলেন এবং মিস্টার মাহফুজুর রহমানও বেশ আশাবাদ ব্যক্ত করছেন, অনেকে আশাবাদ ব্যক্ত করেন, কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আসলে আমরা সবসময় একটা পরস্পর বিরোধী বক্তব্য শুনি, এবং কেন সেটি বাস্তবতাটা আসলে কি? পরস্পর বিরোধী বক্তব্যগুলো কিভাবে আসে আপনাদের কাছে? কারণ এই মুহূর্তে আমি যেটা বললাম যে আমাদের ইকোনমিতে আমাদের কিন্তু অল ইন্ডিকেটর ইজ পজিটিভ, আমরা সবকিছুতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এবং 2015 আমরা মনে করি একটা বিরাট ইয়ার হবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইকোনমির জন্য। এবং আমরা যে মধ্য আয়ের ইনকামের দেশে যাব, সেইটা আমরা অলরেডি, আপনি যদি দেখেন আমাদের মাথাপিছু আয় $1,190, তো আমরা $1,125 হলেই মধ্য আয়ের দেশের ক্রাইটেরিয়াতে আমরা চলে যেতে পারি। তো আমরা যদি এটা 3 বছর আমরা যদি এইভাবে 1,190 এর মধ্যে থাকতে পারি, তো আমরা মধ্য আয়ের দেশে 2021-এ যেটা আমাদের স্বপ্ন, সেটা আমরা পূরণ করতে পারবো। তো আমাদের ইকোনমি, আমি মনে করি যে এই মুহূর্তে অত্যন্ত সুদৃঢ় অবস্থায় আছে, এবং এটার ইট ইজ এ ডিপ রুটেড ইকোনমি। এবং ব্যাংকগুলোও 2-একটা ঘটনা ঘটতেছে ব্যাংকে, বাট ওভারঅল ব্যাংকিং সেক্টরে অত্যন্ত ডিসিপ্লিন, বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে ব্যাংকগুলো অত্যন্ত ভালো করতেছে, এবং ব্যাংকিং সেক্টর খুব দৃঢ়ভাবে অর্গানাইজড। আপনি যদি দেখেন যে আমরা যে বাংলাদেশ ব্যাংকের যেসব প্রোগ্রাম আমরা পাই, যেমন আমরা আগে এই 5 বছর আগেও বাংলাদেশ কোনো ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ছিল না, যে কৃষকদের কোনো যে লোন দেওয়া হবে এই চিন্তাধারাও ছিল না।
যেটা আমরা বর্তমানে বাংলাদেশ ব্যাংক থেকে আমরা বিভিন্ন সার্কুলার আপনি দেখেন বিদেশি ব্যাংক এবং বেসরকারি ব্যাংকগুলো আগে কোনো কৃষি ঋণ দিত না, কিন্তু বাংলাদেশ ব্যাংক বাধ্য করেছে তাদের কৃষি ঋণ দেওয়ার জন্য, যার জন্য আমরা কৃষি ঋণে যাচ্ছি, এনজিও লিঙ্কেজের মাধ্যমে আমরা কৃষি ঋণ দিচ্ছি। এবং কৃষি ঋণে দিতে গিয়ে আমরা আপনি দেখেন যে বর্গা চাষিরা যে কোনোদিন ব্যাংক থেকে ঋণ পাবে এই চিন্তাটা কিন্তু কারোর মধ্যেই ছিল না। আপনারা দেখেন যে ওই বাংলাদেশ ব্যাংক একটা বিশেষ প্রোগ্রাম করে একটা এনজিওর মাধ্যমে 5,000 কোটি টাকা বোধহয় আমাদের বর্গা চাষিদের মধ্যে লোনের বন্দোবস্ত করেছেন। এবং আমরা ইদানিং 10 টাকার যে অ্যাকাউন্ট, 10 টাকার অ্যাকাউন্টকে আপনি যদি আমাদের ব্যাংকিং সেক্টরের দিকে তাকান, আপনি দেখবেন যে আনব্যাংক পপুলেশনের সংখ্যা ইজ মোর দ্যান 50% অফ দি টোটাল পপুলেশন। তো এই যে আনব্যাংক পপুলেশনকে ব্যাংকিং সেক্টরে কিভাবে নিয়ে আসবে, এইটা চিন্তা করেই বাংলাদেশ ব্যাংক মাননীয় গভর্নর মহোদয়, বর্তমানে যিনি আমাদের গভর্নর, ওনারই একটা বিশেষ চিন্তাধারায় আমরা 10 টাকার কৃষক অ্যাকাউন্ট, যেটা অনেকে মনে করে যে এটা শুধু কৃষি ব্যাংক করবে, কিন্তু এটা আসলে এই গভর্নর সাহেব এই চিন্তাধারাই সব ব্যাংকই করে, এটা সব ব্যাংক এবং বাধ্য করেছেন। আমরা সবাই করছি, বর্গা চাষীদের আমরা লোন দিচ্ছি, কৃষিতে আমরা লোন দিচ্ছি, যাতে আমাদের ইকোনমিটা চেঞ্জ হচ্ছে। ইকোনমির মূল আপনি দেখেন 2007-08 যে বৈশ্বিক মন্দা হলো, ইকোনমিক ডাউন টার্ন হলো, এটার মূলে ছিল কিন্তু ওই আপনার উৎপাদনশীল খাতে কোনো বিনিয়োগ ছিল না, বিনিয়োগ ছিল বাতাসের মধ্যে আমরা বলতে পারি, লিকুইডিটির মধ্যে হয়তো। কিন্তু বাংলাদেশে যেটা বিনিয়োগটা হয়েছিল আপনার উৎপাদনশীল খাতে, কৃষকদের বিনিয়োগ করা হয়েছিল, এই কৃষকরাই মূল শক্তি ছিল আমাদের ইকোনমির, যার জন্য আমরা এই ডাউন টার্নে আমাদের কিছুই হয় নাই। আমরা মাশাআল্লাহ আপনাদের সবাই সহযোগিতায় ব্যাংকিং সেক্টর বলেন, অর্থনীতি বলেন, এটা কাটিয়ে উঠতে পেরেছে। তাইলে অর্থনীতি নিয়ে এই যে অনেকে হতাশার কথা বলে, আমি মনে করি এটা ওনাদের বক্তব্য সঠিক না। আমাদের অর্থনীতি একটা সুদৃঢ় পর্যায়ে আছে এবং আমরা বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধান রেগুলেটর ওনাদের যে রেগুলেটিং রোল আছে, সেই রোলের মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশ ব্যাংক কিন্তু আপনার ওই যে রেগুলেটরের পাশাপাশি তারা একটা হিউম্যান ফেস, আপনি মানবিক ব্যাংকিং এর একটা যেটা আমাদের ব্যাংকে চালু হয়েছে বাংলাদেশে, এই মানবিক ব্যাংকিং কিন্তু আগে আমরা এই চিত্র ছিল না। আপনি দেখেন সিএসআর অ্যাক্টিভিটিতে বাংলাদেশ ব্যাংক, আপনি 2009-10 আগে কিন্তু কোনো ব্যাংকগুলো সিএসআর করতো বলে আমার জানা নেই, এই ছিল না। কিন্তু 2010 পরে বাংলাদেশ ব্যাংকের এই যে সার্বিক চিন্তাধারা, নির্দেশনা এবং একটা গাইডলাইনের মাধ্যমে এখন প্রত্যেকটা ব্যাংক কিন্তু সিএসআর অ্যাক্টিভিটিতে নিজেদেরকে সংস্পর্শে যাচ্ছে। এবং আমরা বিভিন্ন ধরনের সিএসআর অ্যাক্টিভিটি করতেছি, এডুকেশনে করতেছি। আমরা এই যেমন শীতের সময় আমরা কম্বল দিলাম বিভিন্ন জায়গায়, আমরা হাওড় এলাকায় ব্যাংকগুলা থেকে। তারপর আপনি রানা প্লাজা যেটা ঘটনা ঘটলো, রানা প্লাজাতে আপনি দেখেন ব্যাংকগুলা কিন্তু 100 কোটি টাকার একটা বিশেষ তহবিল গঠন করে এটা ফেস করার জন্য। সেটাও আমাদের বাংলাদেশের বর্তমান গভর্নর ডক্টর আতিউর রহমান সাহেবের ওনারই সার্বিক চেষ্টায় আমরা এই 100 কোটি টাকা আমরা প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডে দিলাম ফর রানা প্লাজা। এটা আমাদের দেওয়ার উদ্দেশ্য ছিল যে এটা শর্ট টার্ম যেসব কাজ হবে, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্ম অ্যাক্টিভিটিতে এটা বিনিয়োগ হবে। এইভাবে আমাদের অর্থনীতির মূল জায়গাগুলো ব্যাংকগুলো কাজ করতেছে। এবং আরেকটা জিনিস আমাদের ব্যাংকিং যেটা আগে ছিল না, আমাদের এসএমই সেক্টর। আপনি জানেন যে এসএমই ইজ দ্য ইঞ্জিন অফ গ্রোথ, এবং এসএমই সেক্টরে আপনার কিন্তু কোনো বিনিয়োগ ব্যাংকের ছিল না। এইটাও 2010-এ বাংলাদেশ ব্যাংকের ওনারা জানেন ভালো করে, আমরা শুরু করলাম প্রত্যেক ব্যাংক। এবং এই মুহূর্তে এসএমইতে আমরা কিন্তু যে বিনিয়োগ আছে বাংলাদেশ, সেই বিনিয়োগে স্মল ইন্ডাস্ট্রি মানে স্মলে বিনিয়োগ বেশি, মিডিয়াম থেকে স্মলে বিনিয়োগ বেশি। এবং উইমেন এন্টারপ্রেনার লোন, নারীদের ক্ষমতায়ন, এইটাও আগে চিন্তা ছিল না, আমরা নারীদের ক্ষমতায়নে কাজ করতেছি। এবং আপনি শুনে খুশি হবেন যে নারীদের ব্যাপারে ব্যাংকগুলা ইন্টারেস্ট রেটও কম বাংলাদেশ ব্যাংক থেকে, আমরা এখন 10%। তো আমরা এই যে রিফাইন্যান্স পাই আমরা করতেছি, এইগুলা হইলো মেইন আমাদের ইকোনমিতে আমাদের অবদান। তো ইকোনমি নিয়ে কারো কোনো সন্দেহজনক কথাবার্তা আমার মনে হয় এখানে ঠিক না আর কি। মাহফুজুর রহমান, আমি উনি যেটা বললেন সিএসআর বা অন্যান্য জায়গায় যদি আমি একটু যোগ করতে চাই, যে আমাদের 5 বছর আগে আমাদের এই বর্তমান গভর্নর ডক্টর আতিউর রহমান যখন আসলেন, এই বিষয়গুলো যখন মানে সেন্ট্রাল ব্যাংকের মূল কাজ কিন্তু মনিটারি পলিসি করা এবং ইনফ্লেশনকে ঠিক রাখা, এইটাকে কোনো রকম হ্যাম্পার না করে তিনি নতুন নতুন কিছু মানবিক প্রোগ্রাম দিলেন। আমরা কিন্তু তখন খুব সন্দিহান ছিলাম যে সেন্ট্রাল ব্যাংকে উনি কোথায় নিয়ে যাবেন, কিন্তু এতদিনে সবাই বোধহয় বুঝতে পেরেছেন যে না, এটা একটা নতুন ধারা সৃষ্টি হয়েছে। এবার শুধু বাংলাদেশে না, আন্তর্জাতিকভাবে বেশ কিছু স্বীকৃতিও পেয়েছে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বেশ কিছু পুরস্কার পেয়েছেন। আপনি দেখেন যে সিএসআর অ্যাক্টিভিটিজের কথা উনি যেটা বললেন, ব্যাংকিং খাতে এটা আমরা শুরু করেছি প্রথম বাংলাদেশে 2009 সালে, এবং তখন 55 কোটি টাকা
হলো সিএসআর করা হয়েছে। আর 2014 সালে 477 কোটি টাকা এ পর্যন্ত আমাদের যা হিসাবে আসছে। কিন্তু তারপরও কিন্তু ওই যে কম্বল টম্বল যা দেওয়া হয়েছে শীতের সময়, সব হিসাব আমরা এখনো পাই নাই। তা আমার ধারণা এটা 500 কোটি টাকার মতো হয়ে যাবে, এবং এটা বাড়ছে দিনে দিনে। উনি বলেছেন অলরেডি যে রানা প্লাজার কথা। আর সেন্ট্রাল ব্যাংক নিজে সিএসআর করবে, এটা আমরা কখনো চিন্তাও করতাম না। এখন আমরা 5 কোটি টাকা প্রতি বছর সিএসআর করে থাকি। আর আপনি যদি কৃষি ঋণের কথা উনি যেটা বললেন, কৃষি ঋণ আমরা এখন 16,037 কোটি টাকা কৃষকদেরকে দেয়া আছে। এটা এক সময় সরকারি ব্যাংক, কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি ব্যাংক তারাই করতো। বর্তমানে প্রাইভেট ব্যাংক করে, এমনকি বিদেশি ব্যাংকও তারা এনজিও লিঙ্কের মাধ্যমে এটা করে। আপনি বর্গা চাষীদের কথা উনি বলেছেন, বর্গা চাষীদেরকে যে ঋণ বর্গা চাষীরা কোনোদিন চিন্তা করতে পারতো না, তাদেরকে এখন আমরা 8,63,000 বর্গা চাষীকে আমরা 1328 কোটি টাকা ঋণ দিয়েছি কত এই 5 বছরে। এটা একটা বিশাল। আর আপনি জানেন যে আদা, রসুন এগুলি যারা ইয়ে করে এদেরকে আমরা খুব স্বল্প 3%, 4% সুদে ঋণ স্টোরেজ করে আমরা উৎপাদনে দেই, কিন্তু এটা আমাদের ওইখানে কিন্তু কখনো ডিসবার্সমেন্ট ছিল না। কিন্তু এখন গত 4 বছরে 309 কোটি টাকা সেখানে গিয়েছে। এবং আপনি দেখেন এটার যে ফসল আমরা কিন্তু এখন ভোগ করছি, এই ফসলগুলো বিদেশ থেকে এখন আমাদের তেমন একটা ইম্পোর্ট করতে হচ্ছে না। এসএমইর কথা উনি বলেছেন, এসএমই খাতে আমরা অনেক দূরে গিয়েছি। এসএমই হলো একদম নার্ভ বলা যায়। নারী উদ্যোক্তাদের কথা বলেছেন, আমরা নতুন উদ্যোক্তাদেরকে ঋণ দিয়েছি, প্রায় 2.5 লক্ষ নতুন উদ্যোক্তা এসেছেন। আরেকটা মজার জিনিস হচ্ছে যে আমরা নতুন কিছু জায়গায় গিয়েছি। হ্যাঁ, আপনার স্কুল ব্যাংকিং নিশ্চয়ই আপনার কানে এসে থাকবে। সারা দেশে আমরা স্কুল ব্যাংকিং নিয়ে কাজ করছি, বিভিন্ন জায়গায় আমি সম্মেলন করছি আমরা ঘুরে ঘুরে, এবং সেখানে এখন আমাদের 6,70,000 অ্যাকাউন্ট আছে এই স্কুলের হেলথের। এবং আপনি শুনে আশ্চর্য হবেন যে এইসব অ্যাকাউন্টে 629 কোটি টাকা জমা আছে এই বাচ্চাদের অ্যাকাউন্টে। হ্যাঁ, এটা খুব মজার ব্যাপার। আর একটা সুন্দর জিনিস আমরা করেছি, এটা যদি আপনি হয়তো শুনে থাকবেন, যে আমাদের যে পথ শিশু যাদের কোনো মানে ঠিকানা নাই, যাদের কোনো পিতামাতার মানে ইয়া নাই, পরিচিতি নাই, তারা তো ব্যাংকে যাওয়ার কথা চিন্তাই করতে পারতো না। তো এখানে আমরা যেটা চিন্তা করে দেখলাম যে দেখেন, তাদের যদি সারাদিন খেটে সে 300 টাকা 400 টাকা রোজগার করতে পারে, তার হয়তো খেতে 100 টাকা লাগে বা 150 টাকা লাগে, বাকি টাকা সে কি করবে? তখন সে সেই টাকাটা তার প্যান্টের পকেটে বা লুঙ্গিতে বেঁধে রাখলো, রাত্রে ঘুমালো। তার হয়তো বড় ভাই একজন এসে থাপ্পড় দিয়ে তার কাছে টাকাটা নিয়ে ও পাশে বসে মাদক সেবন করে। সে তখন চিন্তা করে যে আমার টাকা দিয়ে আরেকজন মাদক খাবে কেন, কালকে আমিই খাই। তো এই সে বিপদে চলে গেল। তার কোনো আত্মীয়, তারাও কিন্তু গরিব বস্তিতে থাকে, তাদের কাছে জমা রাখলেও কিন্তু সেই টাকাটা আর ফেরত পায় না। আমরা তাদের জন্য একটা প্রোগ্রাম নিয়েছি যে তারা ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে, তাদের মাথার মধ্যে আমরা একটা স্বপ্ন ঢুকিয়ে দিব যে তুমি 18 বছর বয়স পর্যন্ত তোমার যে সঞ্চয় তুমি ব্যাংকে জমা রাখবে, এবং একটা স্বপ্ন দেখবে তুমি বড় হয়ে কি করবে। ধরেন সে একটা স্বপ্ন দেখলো যে আমি বড় হয়ে ধরেন দোকানদার হব, সেই দোকানের জন্য লাগবে 6 লাখ টাকা, সে 3 লাখ টাকা জমা করতে পারলো, বাকি 3 লাখ টাকা আমরা ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ দিব। এবং এতে করে তার এই যে স্বপ্ন তৈরি হলো, এই জন্য সে ভবিষ্যতে আর গাড়ি ভাঙতে যাবে না, সে হরতাল করতে যাবে না, সে ইন্ডাস্ট্রিতে আগুন দিবে না, এবং সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে। এটা বিরাট ইনোভেটিভ একটা প্রজেক্ট। এছাড়া মোবাইল ব্যাংকিংও তো বাংলাদেশে, মোবাইল ব্যাংকিং, জি, মোবাইল ব্যাংকিং এর কথা যদি বলি, মোবাইল ব্যাংকিং এ আমরা 2,07,00,000 অ্যাকাউন্ট ওপেন করেছি, এবং আপনি শুনে আশ্চর্য হবেন যে প্রতিদিন 333 কোটি টাকা লেনদেন হচ্ছে। মোবাইল বিরাট জিনিস, 333 কোটি টাকা লেনদেন হচ্ছে প্রতিদিন। আরেকটা আমরা এনেছি এজেন্ট ব্যাংকিং। হ্যাঁ, এটা এখনো আমরা খুব যে সফল হয়েছে এটা দাবি করব না। এখন পর্যন্ত আমরা 4টা ব্যাংকে অনুমতি দিয়েছি, আর ব্যাংক এশিয়া যে একটা ব্যাংক আছে তারা এটা পরীক্ষামূলকভাবে কাজ শুরু করেছে। তো আমরা খুব শীঘ্রই এটা নিয়ে মিটিং করে অন্যান্য ব্যাংকের সাথেও বসবো, এবং এই এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে আমাদের যে একটা মানে প্রতিজ্ঞা আছে যে আগামী 5 বছরের মধ্যে দেশের প্রত্যেকটা লোককে ব্যাংকিং সেবা পৌঁছায় দেব, সেই লক্ষ্যে এজেন্ট ব্যাংকিংও আমরা শুরু করেছি। যেসব জায়গায় ব্যাংকের ব্রাঞ্চ করা ফিজিবল হবে না সেখানে এজেন্ট ব্যাংকিং হবে। ছোট ছোট একটু অ্যাড করতে চাই, 10 টাকার যে অ্যাকাউন্টটা কৃষকদের, এইটাতে কিন্তু বাংলাদেশ ব্যাংক একটা স্কিম করেছেন যে আমরা এই 10 টাকার অ্যাকাউন্ট আমরা রিফাইন্যান্স করব, এবং আমরা যে লোন দিব সেই লোনটা আমরা 7% দিচ্ছি আমাদের কমার্শিয়াল ব্যাংকরা, আর ওনারা আমাদেরকে 5% দিচ্ছেন, রিফাইন্যান্স করতেছেন। আমরা 7% 10 টাকার কৃষকদের লোন দিচ্ছি, এবং আমরা যে এনজিওর মাধ্যমে, এনজিও 9.5% বেশি লোন নেবে না, এটাই আমাদের বর্তমান গাইডলাইন। তো এইভাবে আমরা একদম রুট লেভেলে আমাদের ব্যাংকিং সেবাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো আর পথ শিশুদের যেটা বললেন, এটা ইজ এ ভেরি ইনোভেটিভ প্রোগ্রাম, এবং আমরা অলরেডি সার্কুলার বাংলাদেশ ব্যাংকে আমাদের কাছে এসে গেছে, আমরা সার্কুলেট করে দিচ্ছি বিভিন্ন ব্রাঞ্চে, এবং আমরা এইভাবে কাজ করতেছি। এছাড়া আরেকটা জিনিস গ্রিন ব্যাংকিং,
গ্রিন ব্যাংকিং আমরা যেটা সহজেই বুঝি সেটা হলো যে আমাদের জলবায়ু পরিবর্তনে যে আমাদের যে সমস্যা হচ্ছে সেইটাতে আমরা যাতে পরিবেশ বান্ধব ব্যাংকিংটা করতে পারি। আমরা এমন কোনো ইন্ডাস্ট্রিতে লোন দিব না যে ইন্ডাস্ট্রিতে আপনার ইটিপি নাই, অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট নাই, সেটাতে আমরা ব্যাংকিং সেক্টর থেকে আমরা লোন দিব না। এটা আমাদের অলরেডি আমাদের গাইডলাইন এসে গেছে। আমরা পরিবেশ বান্ধবে কিছু জিনিস আমরা নতুন নতুন ইনোভেটিভ প্রজেক্ট নিচ্ছি। আমরা আপনার সোলার এনার্জিতে যাচ্ছি, আমরা সৌরবিদ্যুৎ, তারপর আমরা বায়োগ্যাস প্ল্যান্ট, যেমন আমাদের ব্যাংকে আমরা বায়োগ্যাস প্ল্যান্টে আমরা অলরেডি ইট ইজ এ সিগনেচার প্রজেক্ট আমাদের ব্যাংকের। আমরা অ্যাবাউট 2000 বায়োগ্যাস প্ল্যান্টে আমরা ফাইন্যান্স করেছি। ইন্ডিভিজুয়াল কৃষককে আমরা 4 লক্ষ টাকা করে দিছি। তাতে গরু 4টা আছে, গরু 4টা দিয়ে ওনারা ওই বায়োডাইজেস্টার একটা কিনবে, গরু 4টা দিয়ে গরুর যে গোবর থেকে যে গ্যাসটা উৎপাদন হবে সেই গ্যাসটা যাবে গৃহস্থালী কাজে, এবং যে গোবরটা থাকবে সেইটা আবার ফার্টিলাইজার হিসাবে ইউজ হবে, এবং দুধ বিক্রি করে ওই কৃষক আমার লোনের টাকা ফেরত দেবেন। আমরা এই স্কিমটা অত্যন্ত ইনোভেটিভ স্কিম। আমরা এটা শুরু করার পরে আমাদের মাননীয় গভর্নর মহোদয় আমাদের সাথে উনি নিজেই চলে গেছেন গাজীপুরে, আমাদের জয়দেবপুর, আমরা ওইখানে বিভিন্ন গ্রামে দিছি, উনি হেঁটে হেঁটে সব দেখছেন। তারপর এই প্রজেক্টে আমরা কিন্তু রিটার্ন খুবই ভালো, আমরা আমাদের রিটার্নটা অলমোস্ট 94% রিটার্ন আসতেছে, এবং আমরা এটা আরো মানিকগঞ্জে, নাটোরে, এইভাবে বিভিন্ন জায়গায় এটা আমরা ব্যাপ্তি ঘটাচ্ছি। তো এইসব কাজ করে আমরা মনে হয় যে ব্যাংকিং সেক্টরকে কিন্তু আর আগের যে আইডিয়া ছিল ব্যাংকিং সেক্টর শুধু একটা কি করবে, লোন দিবে আর ডিপোজিট নিবে, আমরা এটার মধ্যে কিন্তু আর নাই। আমরা আমাদের কার্যক্রম ব্যাপ্তিটা অনেক ব্যাপক হয়ে গেছে এবং আমরা বিভিন্ন লেভেলে চলে যাচ্ছি। আমরা সিএসআর করতেছি, আমরা গ্রিন ব্যাংকিং করতেছি, আমরা কৃষককে লোন দিচ্ছি। আগে মনে করা হতো যে কৃষককে লোন শুধু কৃষি ব্যাংক দিবে, সেই ধারণা এর মধ্যে এখন আমরা নাই। তারপরে আমরা আপনার স্কুল ব্যাংকিং করতেছি, ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ব্যাংকিং শেখাচ্ছি, আমরা পথ শিশুদের জন্য চিন্তা করতেছি। এইভাবে আমরা যেভাবে আমাদের মানে একটা কি বলবো কোহেসিভ একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে, এটা যদি সাকসেসফুলি আমরা চালাতে পারি তো ইনশাল্লাহ এই দেশের অর্থনীতি অত্যন্ত সুদৃঢ় অবস্থায় যাবে। এবং আমি মনে করি যে আমাদের কারো মধ্যে কোনো আশঙ্কা থাকা উচিত না আমাদের অর্থনীতি নিয়ে। এমনিতে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি একটি খবর দিতে পারি, গতকালই আমরা একটা নতুন প্রোগ্রাম নিয়েছি, সেটা হচ্ছে অন্ধ এবং প্রতিবন্ধী এই লাইনের যারা প্রতিবন্ধী মানুষ তাদের জন্য অ্যাকাউন্ট খোলা। যারা অন্ধ তারা অ্যাকাউন্ট খুলতে পারে না কমার্শিয়াল ব্যাংকে গিয়ে, তাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং তাদের জন্য প্রতি ব্রাঞ্চে একজন লোক ডেডিকেটেড থাকবে যে যারা প্রতিবন্ধী আছেন বা যারা অন্ধ মানুষ তাদের সহযোগিতা করার জন্য, এবং তাদেরকে ঋণ দেওয়া, কিভাবে ঋণ দিতে হবে, কিভাবে তাদের অ্যাকাউন্ট পরিচালনা করতে হবে, এইরকম একটা গাইডলাইন আমরা গতকালই ইস্যু করেছি। আর এটা হচ্ছে যে একটা সময় কনজিউমার লোনের খুব ছিল, সেটি বোধহয় অনেক কম, এবং সেটা ডিসকারেজ করা হচ্ছে। আরেকটা হচ্ছে রিয়েল এস্টেট খাতে, এবং রিয়েল এস্টেট খাত তো একদম চরম বিপর্যয়ের মুখে। রিয়েল এস্টেট খাতের ব্যাপার হলো রিয়েল এস্টেটে সব ব্যাংকের এক্সপোজার কিন্তু অনেক বেশি এইটা। আর আমাদের দেশে আপনি জানেন যে রিয়েল এস্টেটের যে বর্তমান যে মূল্য, বাজার মূল্য, এটা কিন্তু অনেক উপরে, মানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এইটা এইভাবে চলতে দেওয়া যায় না। এই জন্য আমরা রিয়েল এস্টেট সেক্টরে আমাদের ইনভেস্টমেন্টটা আমরা কমায় ফেলছি। বাজারেও মানে বায়ার পাওয়া যায় না, যার জন্য আমাদের এই সেক্টরে আমরা যাচ্ছি না। আর আপনি যেটা বললেন যে কনজিউমার কিন্তু কোনো উৎপাদনশীল কিছু না, এটা কোনো কিছু, এটা বরঞ্চ একটা মানে যে এটা একটা এক্সপেন্স মানুষের। তো এইটাতে আমরা ব্যাংকগুলো আর বেশি যাচ্ছি না। আমরা মেইনলি উৎপাদনশীল খাতেই আমাদের বিনিয়োগটা আমরা সীমাবদ্ধ রাখতে চাচ্ছি। তো আপনার আরেকটা জিনিস আমি এখানে একটু উল্লেখ করতে চাই যে আমরা কিন্তু আরো একটা ইনোভেটিভ স্কিমে গেছি, সেটা হলো আপনার ওই যে আমাদের ডিজিটাল বাংলাদেশের আমাদের যে স্বপ্ন, সেই ডিজিটাল বাংলাদেশের জন্য আমরা একটা ডিজিটাল লোন আমরা অলরেডি উই হ্যাভ স্টার্টেড। সেটা ফ্রিল্যান্সার যারা আছে, যারা বাইরে থেকে বিভিন্ন কাজ পায়, তাদের ল্যাপটপ কেনার জন্য আমরা লোন দিচ্ছি। তো এই লোনটা আমরা 10% আমরা দিচ্ছি, এবং মননশীল পুস্তক প্রকাশকদের দেওয়া হচ্ছে। তো এইখানে আমি একটু উল্লেখ করতে চাই, এইটা আগে ছিল কিন্তু রেট ছিল 70% ক্লায়েন্ট দিবে, 30% ব্যাংক দিবে। তো আমরা যখন এই অনুষ্ঠানটা মাননীয় গভর্নর মহোদয় ছিলেন আমাদের ব্যাংকের অনুষ্ঠানে, আমরা যখন এই ডিজিটাল লোনটা দিলাম, উনি এটা শুনে বললো না, এটা আমি চেঞ্জ করতে চাই, এটা 70% ব্যাংক দিক, 30% ক্লায়েন্ট দিবে। এই যে উনি উল্টায় দিলেন এই জিনিসটা, যে গভর্নর সাহেবের এই যে দূরদর্শী চিন্তাধারা, এবং উনি যেটা চাচ্ছে যে ব্যাংকিং সেক্টর মানবিক ব্যাংকিং করুক, শুধু যে একদম নিজেদের আইনের ভিতরে থাকবে না, আইনের ভিতর থেকেই মানুষের জন্য কল্যাণে আরো সহজ করা, ব্যাংকিংটাকে আরো সহজ করা। ব্যাংকিং যে আগে মানুষ কি ব্যাংকে যেতে ভয় পেত, যে ব্যাংকে কি ঢুকবো বা এখানে কি হচ্ছে, এই বইটুকু আমাদের কাটিয়ে উঠতে হবে আর কি।
এই জন্য আমরা এখন কিন্তু ব্রাঞ্চ খোলার ব্যাপারে আপনার ব্যাংকের ক্ষেত্রেও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আমরা গ্রামকে প্রাধান্য দিচ্ছি। হ্যাঁ, আপনি দেখেন এটা আনুপাতিক। হ্যাঁ, আনুপাতিক। এখন তো ম্যাক্সিমাম গ্রামে, 57% ব্রাঞ্চ ইজ গ্রামে। হ্যাঁ, 8,794টা শাখা আছে বর্তমানে। এর মধ্যে 5,22টা হচ্ছে পল্লী শাখা। দেখেন, পল্লী শাখা কিন্তু বেশি। আমরা আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আইন করেছি যে ঢাকায় একটা ব্রাঞ্চ করতে হলে বাইরে 2টা ব্রাঞ্চ করে আসতে হবে। আগে 2টা বাইরে করবা, তারপর ঢাকায় একটা লাইসেন্স দিব, এরকম ভাবে। বা শহরকে আমরা বাইরে নিয়ে যাই, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যেটা। গ্রিন ব্যাংকিং এর উপরে উনি যেটা বললেন, আমরা 200 কোটি টাকার একটা পুনরুত্থান তহবিল করেছি। ইতিমধ্যে 155 কোটি টাকা অলরেডি আমরা বিতরণ করতে পেরেছি। এডিবি আমাদেরকে 400 কোটি টাকার একটা ঋণ দিয়েছে পরিবেশ বান্ধব ইট ভাটা করার জন্য। এটারও আমরা কাজ করছি। এর মধ্যে আমরা বেশ কিছু ডিসবার্স করেছি। আরো যতজন আসতেছে আমরা তাদের এনকারেজ করছি, কারণ পরিবেশ বান্ধব কাজের জন্য। আপনি জানেন, গভর্নর মহোদয় কিছুদিন আগে গ্রিন গভর্নর পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, সম্প্রতি আবার উনি পুরস্কার পেয়েছেন হিসেবে 2015 সালের শ্রেষ্ঠ গভর্নর। এটা এশিয়া প্যাসিফিক অঞ্চলের শ্রেষ্ঠ গভর্নর। এখানে কিন্তু অনেকগুলো বড় বড় দেশ আছে, মনে করেন ইন্ডিয়া, তারপরে শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, তারপরে অনেক বড় বড় দেশ আছে যেগুলো, হ্যাঁ, জাপান টাপান। সেগুলির মধ্যে আমাদের এই ছোট্ট বাংলাদেশের অর্থনীতি স্টেবল ভাবে উঠছে, এবং এটা একটা স্থায়ী ভাবে উঠছে, মানে সাস্টেনেবল গ্রোথ যেটাকে বলে। গভর্নর গ্রামে গঞ্জে দৌড়াচ্ছেন। হ্যাঁ, আপনি দেখবেন যে কোনো সময় হয়তো উনি আজকে ঢাকা আছেন, ছুটির দিনে উনি দৌড় দিয়ে একটা চরে চলে গেছেন, হাওড়ে চলে গেছেন। এই খবর কিন্তু বাইরেও যায়। আমরা যখন আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে যাই, দেখা যায় যে ওইসব জায়গায় এগুলো জিজ্ঞেস করে তারা আমাদেরকে, এবং এই ভিত্তিতে কাজগুলি হচ্ছে। এমনকি আপনি আশ্চর্য হবেন শুনলে যে আমরা বাংলাদেশে একমাত্র দেশ যারা আমরা রেমিটেন্সের জন্য, আমি পার্সোনালি ওনাদেরকে, উনি জান নাই হয়তোবা, অনেকে গিয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে ক্যাম্পে ক্যাম্পে আমরা ঘুরে বেড়েছি, বলেছি যে তোমরা হুন্ডিতে টাকা পাঠাবা না, তোমরা দয়া করে টাকা পাঠাবা ব্যাংকিং চ্যানেলে। কারণ হুন্ডিতে টাকা পাঠানো মানে হচ্ছে তোমার প্রিয় বাংলাদেশের জন্য এক টুকরা মাদক দ্রব্য বা একটা অস্ত্র পাঠাইলা। তাই তুমি চিন্তা করে দেখো, হুন্ডিতে পাঠাবা না দেশকে ভালোবেসে ব্যাংকিং চ্যানেলে পাঠাবা। সেই সূত্রে কিন্তু আমাদের অনেক বেড়েছে। ইন্ডিয়া সহ অন্য কোনো দেশ তারা এরকম বিভিন্ন জায়গায় ঘুরে নাই, ওরাই আমাদেরকে বলেছে। এমনকি যারা প্রবাসী, অন্যান্য দেশের প্রবাসী, তারা বলছে বাংলাদেশ তো খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে, বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকে সেখানে রেমিটেন্সের জন্য ঘুরছে, কোনো দেশ তো এরকম যায় না। এই লেভেলে দেশে বিদেশে গ্রামে গঞ্জে ক্যাম্পে আমরা ঘুরে বেরিয়েছি গভর্নর সাহেবের নেতৃত্বে, গভর্নর সাহেবের নির্দেশে। তো যার ফলে আমাদের এই আজকে সফলতা, যে বাংলাদেশকে যে এই যে গৌরবে একটা পুরস্কার আমরা। ফাইন্যান্সিয়াল সেক্টর ডিসিপ্লিন আনবার জন্য, ডিসিপ্লিন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, অনেকগুলো অনাচারের খবর পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, এবং সেটি নিয়ে এক ধরনের অসন্তোষ জনমনে আছে। সেটির জন্য কি ধরনের রিফর্মস বাংলাদেশ ব্যাংক? সেটার জন্য আমাদের সুপারভিশনকে আমরা অনেক শক্তিশালী করেছি। এমনকি আমরা একটা ড্যাশবোর্ড করেছি, যে কোনো ব্রাঞ্চে, যে কোনো জায়গায় যদি একটা বড় ধরনের ঘটনা হঠাৎ ঘটে, মনে করেন বড় একটা ঋণ দেওয়া হলো, বড় একটা এলসি হয়ে গেল, এরকম যদি হয়, সাথে সাথে আমাদের এখানে হিট করবে এবং আমরা এটা দেখতে পাবো, এবং আমাদের লোক সেখানে চলে যাবে, গিয়ে ইয়ে করবে। এইভাবে আমরা সুপারভিশনটাকে অনেক শক্তিশালী করি। এখন বাংলাদেশ ব্যাংক থেকে অনেক সময় আপনার অডিটররা, ইন্সপেক্টররাও সারপ্রাইজ ভিজিটে আসে, ব্যাংকগুলো আসে, সাথে সাথে চেক করে সবকিছু। তারপর ওই যেটা অনলাইনের যেটা বললেন, ড্যাশবোর্ডে যাচ্ছে সব ইনফো, কোন এলসি কে করতেছে, কোনো অস্বাভাবিক কিছু আছে কিনা, এগুলো বাংলাদেশ ব্যাংকে বসে ওনারা বুঝতে পারেন, এবং আমাদেরকে প্রত্যেকদিনই রিপোর্ট পাঠাতে হয়। এই যে, এবং অনলাইন ব্যাংকিং যেটা, অনলাইন ব্যাংকিং কিন্তু অ্যাবাউট 80% ব্যাংকে অনলাইন ব্যাংকিং আছে। এবং আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের আরেকটা সাকসেস আমি বলবো, সেটা হলো আমাদের যে ওই ক্লিয়ারিং। আগে ক্লিয়ারিং ছিল 2 দিন 3 দিন লাগতো একটা চেক ক্লিয়ার করতে, এখন অটোমেটেড ক্লিয়ারিং হাউস, ওনারা ব্যাচ বলে এটাকে, বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। তো এই অটোমেটেড ক্লিয়ারিং হাউসের মাধ্যমে আমরা একটা চেক আমরা ফিজিক্যালি পাঠাই না, ওইটা আপনার ইমেজটা চলে যায়, ইমেজটা যাওয়ার পর ওই বাংলাদেশ ব্যাংকের সাথে সাথে সেটেল হয়ে চলে আসে। এবং রিসেন্টলি আরেকটা বাংলাদেশ ব্যাংক চেষ্টা করতেছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। যদি রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট এটা আমরা চালু হবে যেদিন, সেদিন আপনি অন্য ব্যাংকের চেক, ধরেন আজকে আপনি আমার ব্যাংকের চেক, সোনালী ব্যাংকের একটা চেক আমার কাছে জমা দিলেন, এইটা এখন 2 দিন লাগে, তখন কিন্তু উইদিন এ মিনিট আমি রিয়েল টাইম গ্রস আরটিজিএস এর মাধ্যমে আমি নিয়ে আসতে পারবো টাকাটা। তো এই যে আমরা মডার্ন ব্যাংকিং এর সবকিছু চলে আসতেছে বাংলাদেশে, শুধু আমরা মানে যে সবকিছু নিয়ে বসে নেই। এই যে আপনি খেলাপি ঋণের যেটা বললেন, সেটা ঠিকই আছে, সেটা একটু আমাদের প্রবলেম আছে, বাট সেটা থেকে আমরা উত্তরণের জন্য আমরা চেষ্টা করতেছি। এখন নতুন করে কিন্তু এইভাবে যে নেম ল্যান্ডিং, যেটা আগে আপনি বললেন যে নেম ল্যান্ডিং হয়, নেম ল্যান্ডিং এর জন্যই তো এই টাকাগুলো আটকে গেছে। তো আমি বললাম এই জন্য ব্যাংকারদের দায়িত্ব হলো যে নেম ল্যান্ডিং না করা,
প্রত্যেকটা প্রপোজালকে তার মেরিট অনুযায়ী তাকে দেখা, সেইভাবে এই নিজেদের উপস্থাপন করা এবং বোর্ডেও সেইভাবে উপস্থাপন করা। তো ইদানিং বাংলাদেশ ব্যাংক অনেক আইন কানুন চেঞ্জ করে, আপনার বোর্ডেরও অনেক সুপারভিশন যাতে আরো বাড়ে, বোর্ডেও যাতে কোনো এক্সট্রাভাবে কিছু করতে না পারে সেই ব্যাপারে ওনারা অনেক গাইডলাইন। ব্যবস্থাপনা পরিচালককে যদি মানে কেউ বিদায় দিতে চায় তাহলে 1 মাস আগে বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে। আগে কিন্তু উইদাউট এনি রিজন বিদায় করে নিয়োগের ক্ষেত্রে তো আগেই লাগবে, এখনো লাগছে, কিন্তু আন্দাজে একজন এমডি কে বের করে দেয়। অনেক উদাহরণ আছে, কিন্তু অনেক এমডি কে পরের দিন বলছে তোমার আসার দরকার নাই, তাকে লোন দেওয়া হয় নাই, মানে এই ধরনের কিছু আর কি। অনলাইনের একটা মজার গল্প শোনাই আপনাকে। আমরা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়াতে একটা দরগা বাজার নামে একটা জায়গা আছে, যেখানে নাকি আমরা মুক্তিযুদ্ধের সময় গিয়ে লুকায় টুকায় থাকতাম। ওখানে কোনো রাস্তাঘাট ছিল না, ইদানিং রাস্তাঘাট হয়েছে। ওখানে রূপালী ব্যাংক একটা ব্রাঞ্চ খুলেছে, তা আমি ওইটা উদ্বোধন করেছি। উদ্বোধন করার ঠিক ঘোষণা দেওয়ার 5 মিনিটের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে একজন টাকা পাঠাইছে এবং সেখানে সে টাকাটা পেয়েছে এবং এখানে এসে মাইকে এসে ঘোষণা দিয়েছে যে আমি এখনই ওপেন হইলো, এখনই আমি টাকা পেয়ে গেছি। এই সুযোগটা এখন প্রবাসীরা নিচ্ছেন, যে মানে সাথে সাথে টাকাটা এখানে ক্রেডিট হয়ে যাচ্ছে অ্যাকাউন্টে। এটা একটা বিপ্লব হয়েছে আমি মনে করি, নিঃসন্দেহে। কিন্তু এই যে খেলাপি ঋণ যাদের কাছে বড় বড় অঙ্কের টাকা আছে, এটি বাংলাদেশ ব্যাংক অ্যাসেস করেছে কিনা যে এগুলো আসলে কতটা রিকভার করা যাবে বা রিকভার করবার প্রক্রিয়া অন্য কোনো পথের আশ্রয় নিয়েছে কিনা? এটা বাংলাদেশ ব্যাংক নিজে করবে না, এটা মানে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে। আমি বলছি যে আপনাদের গাইডলাইনটা কি? আমাদের গাইডলাইন আছে যে প্রয়োজনে তারা আইন প্রয়োগকারী সংস্থা করবে, মামলা করবে এবং যা যা করে যদি সেখানে যে মামলাও তো দীর্ঘ প্রক্রিয়া হয়। হ্যাঁ, দীর্ঘ প্রক্রিয়া ছাড়া তো উপায় নাই, কারণ যদি টাকা আটকে যায় সেক্ষেত্রে যদি তাদের পুনঃ তফসিলীকরণ করে আদায় করার চেষ্টা করা হয়, একান্তই যদি না হয় তখন তো মামলা করতেই হবে। মামলা ছাড়া তো একজন ব্যাংকার গিয়ে তাকে ধরে নিয়ে আসতে পারবে না, সেখানে আইনের কাছে যেতেই হবে। হ্যাঁ, সেই ব্যাপারে আমার মনে হয় ঋণ শ্রেণীকরণের যে ক্রাইটেরিয়া বাংলাদেশ ব্যাংক ইদানিং আমরা যেটা করি আর কি, এটা বিশ্বমানের। এই ঋণ শ্রেণীকরণ বিশ্বমানের একটা আমরা জিনিস চালু করেছি, যার জন্য আমরা অনেক লোন, আগে কিন্তু এটা ক্লাসিফাই হতো না, এখন ওই আমরা ঋণ শ্রেণীকরণের নতুন আইন, নতুন যেটা বিশ্ব ওয়ার্ল্ডে চলতেছে সেইটা করায় কিছু লোন শ্রেণীকৃত হয়ে যাচ্ছে, কিন্তু আমরা মনে করি এটা পুরা শ্রেণীকৃত না, এগুলো কিন্তু বেরিয়ে আসবে। আমরা অনেক লোন আমরা রিকভার করতে পারি এবং রিকভার হচ্ছে, কিন্তু কিছু লোন আপনি ঠিকই বলছেন, কিছু লোন আছে যেগুলো অলরেডি ব্যাড হয়ে গেছে, সেগুলোর ব্যাপারে আমরা লিগ্যাল সাইডে আমরা যেতেই হয়, কারণ একজনের তার লিগ্যাল রিকোর্সে যাওয়ার তার অধিকার আছে। তো লিগ্যাল রিকোর্সে অনেক সময় অনেক দেরি হয়, অনেক সময় হাইকোর্টে গিয়ে রিট করে আমাদের কেসগুলো আটকায় দেয়। আমাদের জন্য একটা অকশন করতে যাবো একটা ল্যান্ড, ওইটা হাইকোর্ট থেকে রিট করে আটকায় দিল, তখন আমাদের রিট কি ভ্যাকেট করতে হয়, তারপরে আমরা অকশনে যেতে হয়। তো এই সমস্যাগুলো আমরা অনেক জায়গায় আমরা আলাপ করি, বিভিন্ন লেভেলে আলাপ হয়, যাতে এই সব অর্থঋণ আদালতের যে কেসগুলো এগুলো অন্যভাবে হ্যান্ডেল করা যায় কিনা, হাইকোর্টে আরো বেঞ্চ বাড়িয়ে হাইকোর্টে শুধু অর্থঋণের জন্য যদি করেন তাইলে কেসগুলো আমরা দ্রুত নিয়ে আসতে পারবো। এই ব্যাপারে বিভিন্ন লেভেলে আলাপ আলোচনা হচ্ছে। ইনশাল্লাহ এগুলা আমরা আশা করি যাদের দায়িত্ব ওনারা এগুলো দেখবেন, যাতে এই লোন ক্লাসিফিকেশন এবং লোন যে ব্যাড লোন হচ্ছে এগুলো থেকে যাতে ব্যাংকগুলো বেরিয়ে আসতে পারে, সেইভাবে লিগ্যাল হেল্প। এর বাইরেও কিছু কাজ আছে, যেমন ধরেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন হয়েছে এখন, শক্তিশালী আইন। সেটা যারা মানি লন্ডারিং অপরাধী হবে, যার অভিযোগ হবে, সে কিন্তু এটা জামিন অযোগ্য অপরাধ এরকম। তো সেই আইনের বলে বাংলাদেশ ব্যাংকের আওতায় একটা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট হয়েছে। এটা বিশ্বমানের একটি প্রতিষ্ঠান, কারণ এগমন্ট গ্রুপ সহ বিশ্বের অনেক জায়গায় আমরা মেম্বারশিপ পেয়েছি। তো ওরা কিন্তু যখন এর প্রতারণা হচ্ছে একটা মানে এটার সাথে জড়িত অফেন্স, হ্যাঁ, তো এই প্রতারণা যদি কেউ করে, যেমন ভুল জমি দিয়ে করলো বা এই ধরনের রিপোর্ট যখন বিএফআই এর কাছে আছে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইউনিটের কাছে, তখন তারা কিন্তু এটা নিয়ে জরিপ করে, তারা এটা তদন্ত করে তারা এই রিপোর্ট দুদকে পাঠায় অথবা আইন প্রয়োগকারী সংস্থার কাছে তারা পাঠায়। এই রিপোর্টগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়। দেশের এমনিতে এক্সপোর্ট ইম্পোর্ট সিনারিওটা কি? এক্সপোর্ট ইম্পোর্ট এই মুহূর্তে মানে এই আপনার ডিসেম্বর পর্যন্ত আপনি যদি 2014-কে আপনি অ্যাসেসমেন্ট করেন তাহলে দেখবেন কিন্তু আমাদের অগ্রগতি প্রচুর, আমাদের আমদানিও বেড়েছে, রপ্তানিও বেড়েছে। কিন্তু এই মুহূর্তে এই যে কিছু পলিটিক্যাল ডিস্টারবেন্সের জন্য হয়তো সাময়িক, এটা তো সবাই আপনারা বুঝেন যে কি হচ্ছে না, এইটা বেশি দিন লিঙ্গার করলে জানি না কি হবে, কিন্তু আমার মনে হয় না, এটা আমরা দোয়া করবো যেন এটা সলভ হয়ে যায়। তাইলে আমাদের 2015, আমি বারবারই এই এক কথা বলতেছি যে 2015-তে দেখবেন কিন্তু আমাদের ইকোনমি অত্যন্ত শক্ত অবস্থানে যাবে এবং আমাদের আমদানি রপ্তানি, এবং আপনি দেখেন রানা প্লাজার ঘটনার পরে অনেকে মনে করেছিল যে গার্মেন্টস সেক্টর এই দেশে চলবে না, কিন্তু এই বাংলাদেশ এটা প্রমাণ করে ছেড়েছে যে না, রানা প্লাজা হতে পারে, বাট আমরা ঘুরে দাঁড়াতে পারি। যার জন্য আপনি দেখেন এই 2014-তে কিন্তু গার্মেন্টস সেক্টরে প্রবৃদ্ধি অনেক,
গার্মেন্টস সেক্টর কিন্তু পড়ে থাকে নাই। তো আমরা এইভাবে মনে করি যে এইবারেরও যে সমস্যাটা আমরা অচিরেই কাটিয়ে উঠব এবং আমাদের আমদানি রপ্তানি আপনি যাই বলেন সব কিছুতে আমরা ইনশাল্লাহ আমাদের যে টার্গেট, এই যে বাংলাদেশ ব্যাংক যে টার্গেট ফিক্স করেছে সেটা আমরা অর্জন করতে পারবো এবং এই দেশের ইকোনমি একটা অত্যন্ত সুদৃঢ় অবস্থানে যাবে। আমি যদি আপনাকে একটু পরিসংখ্যান দিয়ে করি যে আমদানির ক্ষেত্রে 2013-14 সালে এই পর্যন্ত মানে আমদানি হয়েছে আপনার $36.57 বিলিয়ন। এটা হলো আমদানি হয়েছে। মোস্টলি কি আমদানি হয়েছে এর মধ্যে? আমদানি হয়েছে ক্যাপিটাল মেশিনারি, ক্যাপিটাল মেশিনারি, এছাড়াও গার্মেন্টস এর ক্যাপিটাল মেশিনারি অন্যান্য জিনিস হয়েছে। 5 বছরের গড় আমদানি হচ্ছে 32.10। যদি গড় এটা হয় আর শুধু এই ইয়ারে 36.57 হয় তাহলে নিশ্চয়ই অনেক বেশি আমদানি হয়েছে এই বছরে। এবং এটা গত 3 মাসে আমদানি হয়েছে আপনার $10 বিলিয়ন, শুধু 3 মাসে। এটা হলো আমদানির ক্ষেত্রে। আর রপ্তানির ক্ষেত্রে $30.19 বিলিয়ন আমরা রপ্তানি করেছি 13-14-তে। আর 5 বছরে গড় ছিল 24.13। তাহলে 24 থেকে 30 কিন্তু বেশ অনেকবার এটা গড়কে উপরে নিয়ে গেছে গত বছরে। আর 3 মাসে আমরা $9.65 বিলিয়ন গত 3 মাসে আমরা রপ্তানি করেছি। তার মানে এগুলো বেশ ভালো অবস্থানে আছে আমাদের আমদানি রপ্তানি। আলোচনার একেবারে শেষ প্রান্তে আর কিছু যোগ করবেন আপনি? না, আমি আরেকটা জিনিস একটু যোগ করতে কিভাবে শেষ করতে চান আপনি? না, এই যে আমি যেটা আমাদের মাহফুজুর রহমান সাহেব বললেন যে ওই যে বিভিন্ন রিকগনিশন বাংলাদেশ ব্যাংক পাচ্ছে, যেমন কিছুদিন আগে আমাদের মাননীয় গভর্নর মহোদয় এশিয়া প্যাসিফিকে বেস্ট ব্যাংকার অ্যাওয়ার্ড পেলেন, বেস্ট সেন্ট্রাল ব্যাংকার। এইটা আমি মনে করি এটা বিরাট অর্জন বাংলাদেশের জন্য, বিশেষ করে ব্যাংকিং সেক্টরের জন্য। এবং আমি মনে করি এটা বাংলাদেশ ব্যাংকের একটা গৌরব, আমাদের ব্যাংকিং সেক্টরের একটা গৌরব। আমরা আমাদের ব্যাংকিং সেক্টরকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে পেরেছি যাতে আমাদের মানে বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে আমরা রিকগনিশন পাচ্ছি। তো আমরা মনে করি এই আমাদের এই দেশের ইকোনমি অনেক মজবুত অবস্থানে আছে এবং আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। আমার একটাই আকুতি দেশের অগ্রগতির জন্য, সবাই যেন এটা বুঝতে পারেন যে আমাদের দেশটা অনেক ভালো, এগিয়ে যাচ্ছে অর্থনীতি, সেভাবে যেন সবাই আমাদের সহযোগিতা করেন। দেখেন গত কয়েকদিনে আমাদের অনেকগুলো প্রোগ্রাম ঢাকার বাইরে আমাদের ক্যান্সেল করতে হয়েছে। বরিশালে আমাদের স্কুল ব্যাংকিং প্রোগ্রাম ছিল গত সপ্তাহে, সেটা আমরা যেতে পারিনি। এই যদি আমাদেরকে এভাবে আটকিয়ে দেয় এবং ব্যাংকগুলো কাজ না করতে পারে, সবাই কাজ না করতে পারে, দেশের অর্থনীতি কিন্তু মুক্ত পড়বে। কাজেই সবার কাছে আমাদের অনুরোধ যাতে আমরা সুন্দরভাবে সবাই কাজ করতে পারি, এগিয়ে যেতে পারি। দর্শক, আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার ইশতিয়াক আহমেদ চৌধুরী এবং মিস্টার মাহফুজুর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকেই। দর্শক মণ্ডলী, দুজন ব্যাংকের কথা বলছিলেন এবং ওনাদের কথার থেকে এটি স্পষ্ট যে বাংলাদেশের ব্যাংকিং খাতে অনেক শৃঙ্খলা ফিরে এসছে। বাংলাদেশের ব্যাংকিং খাত অনেক মানবিক এখন। কেন্দ্রীয় ব্যাংকের গাইডলাইন অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলো কাজ করে যাচ্ছে এবং সমাজের প্রতিটি অংশে তারা তাদের কার্যক্রম নিয়ে যাচ্ছে। অবহেলিত, বঞ্চিত প্রতিটি মানুষ, শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা, কেউই ব্যাংকিং খাত থেকে বঞ্চিত হবে না এবং আগামী 5 বছরের মধ্যে সবার জন্য ব্যাংকিং খাত উন্মুক্ত থাকবে, অর্থাৎ সবাই ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে। এই আলোচনা করতে গিয়ে বাংলাদেশের অর্থনীতির যে চলমান গতি সেটি আলোচনা এসেছে, সেটি অত্যন্ত আশাব্যঞ্জক এবং সম্ভাবনা তো অপার। এটি বহুবার এই অনুষ্ঠানে আলোচনা হয়েছে। অন্তরায় একটি, সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি। আমরা গণতান্ত্রিক রাজনীতির চর্চা করি, কিন্তু গণতন্ত্রের ধারে কাজ দিয়েও আমরা নেই। গণতান্ত্রিক রাজনীতির যে মূল্যবোধ, যে সহিষ্ণুতা, পরমর্শ সহিষ্ণুতা, যে সমঝোতা, সেই মানসিকতা নেই। এবং এখন রাজনীতি যে সংঘাতময় এবং সহিংস, সেটি মাথায় রেখে দুজনই আকুতি জানিয়েছেন যে এই অবস্থা আসলে বাংলাদেশের জন্য কোনোভাবেই কল্যাণকর নয়, বরং বাংলাদেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়ার জন্য এই বিষয়গুলো এটি নেতিবাচক ভূমিকা রাখছে। কাজে এই রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। দেশের ভেতরকার এবং বাইরের অর্থনীতিবিদরাও বলছেন যে বাংলাদেশের অর্থনীতি অনেক গতিশীল, বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা অপরিসীম, কিন্তু বাংলাদেশ ব্যর্থ একটি জায়গায়, সেটি হচ্ছে রাজনীতি। এবং রাজনৈতিক ব্যর্থতার কারণে আসলে অর্থনৈতিক এই গতিশীলতা, স্থায়িত্ব নাও পেতে পারে। সেই সংখ্যা রাষ্ট্রবিজ্ঞানীদের যেমন রয়েছে, অর্থনীতিবিদদের রয়েছে। আমরা আশা করব যে আমাদের রাজনীতিবিদরা বিষয়গুলো মাথায় রাখবেন এবং যা কিছু করবার অত্যন্ত দ্রুত করতে হবেন। সময় পেরিয়ে যাচ্ছে এবং সকল খাত থেকে এক ধরনের আশঙ্কা ব্যক্ত করা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সকল খাতই কিন্তু বিপর্যয়ের মুখে যদি এই অবস্থা আরও স্থায়িত্ব পায়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।